পুলিশরে ফোন দাও আর প্রেমিস্ত্রি ধরো। কত বড় সাহস, স্যারের এতগুলো টাকা চুরি করে আবার আমাদের সাথে এত বড় নাটক করলো। আমি আগেই বলছিলাম স্যার, ওর মতো বাটপার ছেলে এই কলেজে আরেকটা পাইবেন না। আমি আগেই বলছিলাম ওরে পুলিশে দেন, তাইলে আর এত কাহিনী করতে পারতো না। না, প্রিমিসরে পুলিশের কাছে দিয়েন না, প্রিমিসের কোনো দোষ নাই। আমি প্রিমিসের কাছ থেকে টাকা নিছিলাম, প্রিমিস নির্দোষ। রাধিকা জোরে জোরে চিল্লিয়ে সবাইকে বলতে থাকে রাধিকা সবসময় প্রিমিসকে বাঁচানোর চেষ্টা করে আর তার জন্য সে যে কোনো কিছু করতে পারে। রাধিকার কথা শুনে সবাই একদম চুপ হয়ে যায়। আরে বাবা, তুমি এই ঝামেলার মধ্যে জড়ায়ও না, তুমি এই ছেলের চাপ করে পড়ে ফেসে যায়ও না। শুধু শুধু ওর জন্য পাগলামি করে তোমার কি লাভ? আমারে মাফ করবেন স্যার, আমি আপনার বিশ্বাস রাখতে পারি নাই। আমি আপনার ফোন চুরি করছিলাম আর এগুলা আমি একাই করছিলাম। আমার পরিবার অনেক গরিব স্যার, আর এর জন্য আমি টাকা চুরি করছিলাম। সত্যি কি তুমি নিজেই টাকা চুরি করছো? দেখো, তোমার জোর করে প্রেমিসকে বাঁচানোর কোনো প্রয়োজন নেই, তুমি আমাদেরকে সত্যিটা বলো। এরপর রাধিকা সেই ফোনটি সবার উদ্দেশ্যে উঁচা করে দেখিয়ে দেয় যে ফোনটি সে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল আর সেটি কামাল স্যারের ফোন ছিল। তাই সে এই ফোনটি সবাইকে দেখিয়ে বলে, হ্যাঁ স্যার, সবকিছু আমিই করছি। দেখেন, কামাল স্যারের ফোন আমার হাতে, আর এটা তো সুনাইরা আমাকে হাতে নাতে ধরছিল। আর এমনি তো 35 লাখ টাকা চুরি কোনো ছোট অপরাধ না যে আমি অন্য কারো দোষ নিজের কাঁধে নিব। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি টাকা চুরি করছো আর সেটা স্বীকারও করতেছো, তাহলে আর কি করার, চলো আমাদের সাথে পুলিশ স্টেশনে, বাকি কথা থানায় গিয়ে হবে। রাধিকার কথা সবার সত্য মনে হচ্ছিল, সবাই তার কথা শুনে বেকুব হয়ে যায়। এরপর করিম স্যার দুইজন স্টুডেন্টকে ইশারা করে রাধিকাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। যখনই রাধিকাকে ওইখান থেকে নিয়ে যেতে থাকে, রাধিকা এটা কি করতেছে? রাধিকার কাছে আমি এই ফোনটা রাখতে বললা কি আমি ভুল করে ফেলছি? রাধিকা আমার জন্য সব দোষ ওর গাড়ি নিতেছে। ও আমার কথা চিন্তা করে এত বড় ডিসিশন নিয়ে ফেললো। প্রিমিস যেটা করেনি সেই দোষ প্রিমিসের ঘাড়ে এসে পড়েছে। এইটা রাধিকা কোনোভাবেই সহ্য করতে পারেনি। যদিও তার কোনো দোষ ছিল না, এমনকি সে জানেও না যে তার কি সাজা হতে পারে, কিন্তু তার এতে কোনো মাথা ব্যথা নেই। সে প্রিমিসকে বাঁচাইতে পেরে খুবই শান্তি পাচ্ছে, কিন্তু প্রিমিস রাধিকার এমন কাজ দেখে মোটেও শান্তি পাচ্ছে না। তার রাধিকার জন্য আরো বহু গুণে ভালোবাসা বেড়ে যায়। রাধিকা, তোমার আর কিছু লুকানোর নাই, অনেক হইছে। তুমি যেটা করতেছো এটা মোটেও ঠিক করতেছো না। সবকিছু নিয়ে মিথ্যা বলা ঠিক না, তোমাকে আমি এটা করতে দিব না। এই প্রিমিস, তুমি আবার কি বলতে চাও? তোমাদের কথার কোনো হাবভাব আমি বুঝতেছি না। তোমরা কিন্তু অলরেডি আমাদের অনেক সময় নষ্ট করছো। আচ্ছা, তুমি বলতেছো রাধিকা মিথ্যা কথা বলতেছে, তাহলে কি তুমি এটা বলতেছো ওইটাকে রাধিকা না তুমি চুরি করছো? আরে স্যার, আমি যদি এখন বলি আমি টাকা চুরি করি না, এটা কি আপনি বিশ্বাস করবেন? আর আপনি যখন কামাল স্যারের রুমে আসছিলেন ওইখানে তো আমারই ধরছিলেন, তাই না? তো এর মানে তো এই হলো যে রাধিকা টাকা চুরি করে নাই, বরং টাকা আমি চুরি করছি। আচ্ছা আচ্ছা, তাইলে তুমি এবার স্বীকার গেলা যে তুমি স্যারের টাকা চুরি করছো। আমি আগেই বুঝতে পারছিলাম একটা মেয়ের দ্বারা এই কাজ করা এত সহজ না। আসল চোর তো এবার সামনে বাইর হইলই। প্রিমিস যখনই তার উপর দিয়ে মিথ্যা অপবাদ স্বীকার করে, তখন সবচেয়ে বেশি খুশি হয়েছে সুনাইরা। তার তো মনে চাচ্ছিল এখনই প্রিমিসকে জেল পর্যন্ত দিয়ে আসতে, কিন্তু কাহিনী তো এখানেই শেষ হয়নি। প্রিমিসের দোষ স্বীকারের বিপরীতে রাধিকা জবাব দিবে না, সেটা তো কখনো হতেই পারে না। না, এমনটা না। প্রিমিস মিথ্যাবাদা বলতেছে, সব দোষ আমার, প্রিমিসের কোনো দোষ ছিলই না। ও আমাকে বাঁচানোর জন্য এমন করতেছে, সব দোষ আমার। হেই গাইস, আমাদের ভিডিওটা এখনই শুরু হবে। তো এর আগে গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন এন্ড ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান, তাদের জন্য রয়েছে অল্প দামে ডায়মন্ড কেনার সুযোগ এন্ড 100% ট্রাস্টেড একটা ওয়েবসাইট, এন্ড এখান থেকে আপনারা অনেক ইজিলি ডায়মন্ড টপ করতে পারবেন। তো গাইস, এখানে আপনারা দেখতেছেন ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করার অপশন, এন্ড এখান থেকে গাইস আপনারা কিভাবে ডায়মন্ড টপ করবেন, এখানে আপনারা হচ্ছে প্রথমে আপনার ডায়মন্ড কত লাগবে এটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনার ইউআইডি সিলেক্ট করবেন, এরপর গাইস আপনারা পেমেন্ট সিলেক্ট করবেন। তো এটা কিভাবে আপনারা পেমেন্ট করতে হয়, টপ করতে হয়, সেটার জন্য এখানে ভিডিও দেওয়া আছে, ইউটিউবে গিয়ে আপনারা ভিডিও দেখে আসতে পারেন। তো এর আগে গাইস আপনাদের কি করতে হবে, আপনার অ্যাকাউন্টটি লগইন করতে হবে। লগইন করার জন্য গাইস এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার আইডিটি সাইন ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন। তারপর হচ্ছে গাইস এখান থেকে আপনারা খুব ইজিলি ডায়মন্ড টপ করতে পারবেন। দেখো রাধিকা, ফালতু কথা বইলো না প্লিজ, সবার সামনে মিথ্যা কথা বইলো না। আর এই সমস্ত প্ল্যান যেহেতু আমি করছি, এর মানে স্যারের 35 লাখ টাকা আমি চুরি করছি। আর এই চুরি লুকানোর জন্য আমার তো কোনো রাস্তা বের করতে হবে, তাই না? এর জন্য আমি তোমারে টার্গেট করছি আর তোমার পিছে টাকা খরচ করছি। আর এইগুলা করেও এত টাকা খরচ করতে পারি নাই, তাই ওই দিন বাচ্চাদের জন্য 10 লাখ টাকা ডোনেশন দিয়েছিলাম। প্রিমিস সবার সামনে যেই কাহিনী শোনালো, সবাই তো ভাবছে প্রিমিস আসলে সত্যি কথা বলছে, কিন্তু শুধু রাধিকা জানতো যে প্রিমিস মিথ্যা কথা বলছে।
যদিও দুজনই মিথ্যা কথা বলছিল, তাদের মধ্যে কম্পিটিশন চলছিল যে কে কার থেকে বেশি মিথ্যা কথা বলে, কে কাকে বাঁচাতে পারে। না প্রিমিস, তুমি কেন সবার মাইন্ড নিয়ে খেলতেছ? আর এমনটা হইলে আমি কেন এমন কথা বলতাম? আমি কেন বলতাম যে আমার জন্য হইছে? তুমি কেন মিথ্যা কথা বলতেছ আমি বুঝতেছি না। আরে রাধিকা, তুমি কি ছোট বাচ্চা নাকি? তুমি এখানে মিথ্যা বলে হয়তো পার পেয়ে যাইবা, কিন্তু পুলিশের সামনে গেলে তোমার এই মিথ্যা কথা বের হয়ে যাবে। তখন তুমি কি করবা? তুমি এইখানে যেমনি মিথ্যা বলতেছ, ওইখানে এমন মিথ্যা বললে পুলিশ তোমাকে সাথে সাথে ধরে ফেলবে, তখন আরো সমস্যায় পড়বা। আর সবার সামনে যেহেতু আইসাই পড়ছে, এখন আর লুকানোর কিছু নাই। রাধিকা তো এবার প্রিমিসের কথা শুনে একদম স্পিচলেস হয়ে যায়। এতক্ষণ তো রাধিকা ভেবেছিল যে খেলা তার হাতে আছে, কিন্তু প্রিমিসের এরকম কথা শোনার পর তার মনে হচ্ছে প্রিমিস তো তার চেয়ে আরো বড় খেলোয়াড়। তার এই কথা শুনে রাধিকার হঠাৎ মনে হলো প্রিমিসকে তাহলে আসলেই সত্যি তাকে ভালোবাসতো নাকি তার সাথে নাটক করত। প্রিমিস যেভাবে কাহিনী সাজায়, এখন রাধিকা কিছুটা সত্য মনে হওয়া শুরু হয়। প্রিমিস, তুমি কি সত্যি এমনটা করছিলা? সত্যি কি তুমি আমারে ব্যবহার করছিলা? আমার সাথে তোমার সবকিছু মিথ্যা সাজানো ছিল? রাধিকার কাছে জেলে যাওয়ার চেয়ে বেশি কষ্ট হচ্ছে যে প্রিমিস তাকে ব্যবহার করেছে এটা শুনে। তার কষ্ট হচ্ছিল এর জন্য বেশি যে প্রিমিস তার ভাবনার সাথে খেললো। সে প্রিমিসের এমন ব্যবহারটা বিশ্বাস করতে না চাইলেও সত্যটা তো আর বদলাতে পারবে না। আমাকে মাফ করে দাও রাধিকা, আমি আমার সুবিধার জন্য তোমার সাথে এমনটা করছি। আমি তোমার মতো একটা মেয়েকে ব্যবহার করছি, আমাকে দয়া করে মাফ করে দাও। প্রিমিসের মুখে মাফ চাওয়ার কথা শুনে রাধিকার চোখ দিয়ে পানি পড়তেই থাকে, আর সে প্রিমিসের দিকে তাকালেই আরো বেশি করে কান্না করে। এমন সময় রাধিকা সেখান থেকে দৌড়ে হসপিটালের বাইরে চলে যায়, আর প্রিমিস চাইলেও কোনো কিছু করতে পারে না। এরপর সুনয়রা প্রিমিসকে বলে, আরে প্রিমিস, তুমি কেমন মানুষ? আমার তো মনে হয়েছিল তুমি রাধিকার সাথে সিরিয়াস থাকবা। আমি তো মনে করছিলাম তুমি সত্যিই রাধিকারে ভালোবাসো। আমি কোনোদিন ভাবি নাই তুমি ব্যাটারি ইউজ করবা। অনেক ভালো করছে যে আমি তোমার লাইফ থেকে আগেই চলে গেছি, নাইলে তো তুমি আমারও এমন বলক বানাইতা। এরপর সেখানে থাকা সবাই প্রিমিসকে একের পর এক কথা শোনাচ্ছিল, কিন্তু সে কারো কথা কানে নিচ্ছিল না। তখন তো শুধু সে রাধিকার কথাই চিন্তা করছিল, তার মাথার ব্রেইনে এখন আর কাজ করছিল না। স্যার, নাটক তো অনেক হইলো, এবার পুলিশে ফোন দিয়া এই নাটক বাজরে ধরায় দেন। ওর মধ্যে একটা ছেলে স্যারের বিশ্বাস, এমনকি ওর গার্লফ্রেন্ডের বিশ্বাসও ভাঙছে। ওর তো আরো সাজা পাওয়া উচিত। এরপর সেখানের এই খবর শুনে কলেজের আরো অন্যান্য শিক্ষকরাও সেখানে চলে আসে, সাথে কলেজের ম্যানেজমেন্টের লোকেরাও উপস্থিত হয় এবং সবাই তারা ডিসকাশন করে এই সিদ্ধান্ত নেয় যে এখন যদি এই ব্যাপারটা পুলিশ পর্যন্ত যায় তাহলে কলেজের অনেক বদনাম হবে। তাই তারা ডিসিশন নিয়েছে যে প্রিমিসের কাছে স্বাক্ষর নেবে এবং আগামী 5 বছরের মধ্যে এই টাকা প্রিমিসের ফেরত দিতে হবে। এরপর সবাই হসপিটাল থেকে চলে যায় এবং যে যার বাসায় চলে যায়। প্রিমিসও তার বাসায় চলে আসে। প্রিমিস বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি, তুই কোনো ভয় পাইস না, আর টেনশন করা লাগবে না, যা হয়েছে তো হয়েছেই। থ্যাঙ্কস ভাই, তোরা থাকলে আর টেনশন কিসের আমার, কিন্তু আমি কি বলবো আর বুঝতেছি না। আরে এখন আর কিছু বলা লাগবে না, অনেক রাত হইছে, এইবার ঘুমায় পড়, যা হবে পরে হবে, এখন রেস্ট নে। এরপর প্রেমিস তার খাটের মধ্যে শুয়ে পড়ে আর রাধিকার কথাও ভাবতে থাকে এবং সে একবার রাধিকাকে ফোন দেওয়ার কথাও ভাবে, কিন্তু পরে ভাবে আর কল দেওয়া ঠিক হবে না। এরপর সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন তার ফোনে একটা কল আসে। কিরে প্রিমিস, তুমি আমার ফোন ধরতে এত লেট কেন করলা? শোনো, আজকে আমার বোন ফ্রি আছে আর আমি আগে থেকে এই দিনটা ঠিক করে রাখছিলাম। আমার বোন ইয়াসমিন আজকে তোমার সাথে লাঞ্চ করবে, এর জন্য এখন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে সুন্দরভাবে আয়সা পড়ো। ভূমিকা, তুমি এই কথা আমাকে কেন আগে বলো নাই? আজকে আমার মুড অফ, আমি আজকে আসতে পারবো না, অন্য কোনো দিন দেখা করে নিব। কি বলতেছো তুমি? এখন তুমি যদি না আসো আমি তাহলে ইয়াসমিনকে কি জবাব দিব? আমি ওরা আসতে বলে ফেলছি, এখন তোমার আসতেই হবে। এটা বলে ভূমিকা ফোন কেটে দেয়। প্রিমিস আবার ঝামেলার মধ্যে পড়ে যায়। শেষবার প্রিমিস ভূমিকারে প্রমিস করেছিল তার বোন ইয়াসমিনকে হেল্প করবে। যেহেতু প্রিমিস তাদেরকে কথা দিয়েছিল তাই সে রেডি হয়ে বের হয়ে পড়ে। আর এইদিকে ভূমিকা আর ইয়াসমিন একটা বড় রেস্টুরেন্টের মধ্যে জুস খেতে বসেছিল। ভূমিকা, তুমি কি বললা? প্রিমিস আমার সাথে দেখা করার জন্য আজকে আসতে চায় নাই? আরে চিন্তা কইরো না, ওর ব্যাপারে একদম টেনশন ফ্রি থাকো, ও অবশ্যই আসবে। আর যদি না আসে কালকে কলেজে গিয়ে ওর অবস্থা খারাপ করে দিমু। ভূমিকা জানে প্রিমিস তার কথা ফেলতে পারবে না। ভূমিকা যেভাবে কথা বলছিল ইয়াসমিনের মনে হচ্ছিল ভূমিকা প্রিমিসের সম্বন্ধে কিছুই জানে না। এইদিকে প্রিমিসেরও রাধিকার কাছে যাওয়ার দরকার ছিল, কারণ সে যেই ফ্ল্যাটটি রাধিকার জন্য কিনেছিল সেটার চাবি এখনো দেয়নি। প্রিমিস রাধিকার সাথে দেখা করার দরকার থাকা সত্ত্বেও সে ভূমিকার সাথে ওইখানে
যেতে হবে। কি হবে এখন রাধিকার সাথে? প্রিমিস কি সময় থাকতে রাধিকার সাথে সবকিছু ঠিক করতে পারবে নাকি সবকিছু আগেই শেষ হয়ে যাবে? তা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন।